আমরা এসেছি, আমরা ভুলে যাই কি কারণে আমরা এখানে এসেছি। আমরা প্রত্যেকে আমাদের নিজেদের, আমার নিজের ভাবমূর্তিকে প্রস্ফুটিত করার জন্যে, প্রশাসনের সামনে তুলে ধরার জন্যে খুব সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদেরকে আপনারা ডেকে এনেছেন, আমাদের সম্বন্ধে তেমন একটা কিছু বলেন না। আমি শুধু একটি কথা বলবো, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। একজনের কথা না বললে অন্যায় হবে। যদিও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, এখানে রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়া ঠিক হবে না। এরপরও একজনের কথা বলতে হবে। আমি 1971 সালে ময়মনসিংহ ল কলেজের ছাত্র ছিলাম। নদীর পাড়ে বসে, আমার বাড়ির পিছনে নদী, ধলাই নদী, নদীর পাড়ে বসে যখন খবর শুনছিলাম, বুলেটিন শুনছিলাম, তখন একটা কণ্ঠ ভেসে আসলো। আমি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া বলছি। কি বলছেন? মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিলেন। এই ঘোষণার প্রেক্ষিতে আমি নিজেকে বাজি রেখে বলেছিলাম ইনশাআল্লাহ আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করব। এর আগে আমার পাকিস্তান ছিলেন MCA, তারা চলে গিয়েছিল ইন্ডিয়া, যারা MP MCA, তারা ছিল MNA। যাওয়ার পর আমরাও সবাই, আমার বাড়ির অনেকেই মুক্তিযোদ্ধা আছে। মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করে যদি আজকে তাদের আত্মার বাচ্চারাকে মনে করে জীবিত মুক্তিযোদ্ধাকে সাহায্য করবেন, গরিব মুক্তিযোদ্ধাকে সাহায্য করবেন, বড় বড় নেতারা যারা বক্তৃতা দিয়েছেন, আমি ধন্য মনে করতাম আমরা যারা মুক্তিযোদ্ধা, ধনী মুক্তিযোদ্ধা আছি, আর আমাদের গরিব মুক্তিযোদ্ধাদেরকে যদি আমরা উৎফুল্ল করতেন কাজ করার জন্য, ওনাদেরকে যদি উৎসাহিত করতেন বেঁচে থাকার জন্য, আমি খুশি হতাম। এখানে রাজনৈতিক বক্তৃতা দিয়ে আমার, যদিও আমি একজন রাজনৈতিক ব্যক্তি, আপনি আড়াই বলেছেন যে কয়েকবার MP ছিলাম, সভাপতি ছিলাম, এরপরও আমি বলতে চাই আপনাদের স্মরণ রাখা উচিত রাজনৈতিক মঞ্চ নয়। এটা যদি মনে রাখতাম তাহলে আমি বিরক্ত হতাম না। এখানে যারা বসে আছি, আমার ছোট্ট সময়ের কথা মনে হয়, আমি যখন খুব ছোট্ট একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, গান হচ্ছিল সেখানে, রাত্রি বাজে তখন 1টা-2টা হবে, একজন শ্রোতা বসে আছেন আর একজন গান করছেন। এই গান যিনি করছেন সেই ব্যক্তিকে জিজ্ঞেস করে সবাই চলে গেছে, আপনি কেন বসে আছেন? স্যার আমি বসে আছি এই কারণে, আপনি যে জায়গায় বসে গান করছেন এই চালকটা আমার নিয়ে যাওয়ার জন্য বসে আছি, আমরা গান শোনার জন্য না। তা আমারও মনে হয় এখানে শ্রোতা যারা আছেন, বীর মুক্তিযোদ্ধারা আছেন, জীবিতরাই শুধু আছেন, মৃতরা তো নাই, মৃতদের বংশধর আছে। আমরা তখন ফেটা হয়ে যাই, ভালো লাগছে না, তবু থাকতে হবে, যেহেতু সম্মানিত জেলা প্রশাসক আমাদেরকে সম্মানিত করার জন্য খাবার ব্যবস্থা করেন এবং আমাদের জীবিত মুক্তিযোদ্ধাকে পিএর ব্যবস্থা করেন। পিএ মানে যাওয়া আসার খরচ দেন। আমরা বসে থাকি এই রূপে, আমিও বসে আছি এই রূপে, আমিও পাবো 500-700 যাই এই রূপে বসে আছে, খাবার রূপে। আপনারা সবাই চলে যেতেন বক্তৃতা কাটতে, শুধু এই কয়েকজনই যারা বক্তৃতা দিয়েছি আর বক্তৃতা দেওয়ার প্রয়োজনে চলে যাবো। এই যদি আমি আমার কথাগুলো আপনার অনেকেরই খারাপ লাগতে পারে, আমি খুব কঠোরবাদী মানুষ। আর আমার একটা কথা আপনাদেরকে শোনাইতে হয়, আপনারা এত সুন্দর জোরালো ভাষায় বক্তৃতা দেন, আমি কোনোদিন এই রাজনৈতিক মঞ্চেও সুন্দর জোরালো ভাষা বক্তৃতা দিতে পারি না। কারণ একটা, আমার পাশে, আমার বয়স অনেক হয়েছে, 80-র ঊর্ধ্বে, এক বাড়িতে বলছিল এক গৃহস্থ বেটা, হারামজাদা, আমার পাশের বাড়ির ওই ছেলেটা বিএ পাস করছে, তুই বিএসএ কম পাস করলি কেন? বিকম পাস করছিস কেন? পড়াশোনা তো করা উচিত ছিল, টাকা পয়সা কম দিছি, তুই ওই স্যারের আসলে বিএ, তুই বিএসএ কম পাস করলি, আমি বিকম পাস। বিকম একটা ভাষাটা তো বেশি বুঝবে না। আর আরেকটা সাবজেক্ট পড়াশোনা করছেন সে ল, মাহফুজ সাহেব বক্তৃতা দিয়ে গেছেন লয়ের ভাষায়, সেইটা কট্টর একটা সাবজেক্ট, দুয়েটা আমার কাছে ছিল কঠিন সাবজেক্ট। এরপরও আমি আমার নিজে সবসময় চেষ্টা করি সবাইকে ধৈর্যের মধ্যে থেকে যেন আমার কথাবার্তা শুনে। হয়তো অনেকে আমার প্রতি বেজার হয়েছেন যে আশরাফ আজকে এইসব কথা বলছে কেন, এই কারণে বলছি আজকে আমি একটা এমন প্রতিষ্ঠানে
আবার আমার প্রথম জীবনে যুদ্ধের পরে এসে আমি যখন মহকুমা মুক্তিযোদ্ধা কমান্ডার হলাম, এরপরে গ্যাপ হয়ে গেল, এমপি বানিয়ে দিল জিয়া রহমান সাহেব, ওনার কথা বলতেই হয়। এমপি হয়ে গেলাম, আরো এমপি হয়ে গেলাম। কিন্তু কথাটা হলো এই যে আমরা যে যেখানেই ছিলাম পিছনটা ভুলে গিয়ে আজকে আগামী দিনে চিন্তা করি, আগামী দিনের বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকে কিভাবে সম্মান করবো, তাদেরকে যদি কিছু সাহায্য করে তাদের সম্মান দেখানো হবে। এই সম্মানটা সম্মান নয়, এটা এটা জেলা প্রশাসন দেখাচ্ছেন। আর আমরা যদি সবাই মিলে সম্মান দেখাতাম তা আমাদের মুক্তিযোদ্ধার অবস্থা আমার মতো সবাই থাকতো। আজকে সরকার ভাতা দেয় 20,000 টাকা, চিন্তা করতে পারি। একটা মুক্তিযোদ্ধা রিক্সা চালাতো, একটা মুক্তিযোদ্ধা মাছ বেঁচে খেত, ওরা আজকে 20,000 টাকা দিয়ে একটা কুরবানির শেয়ার শরীর হতে পারে, শেয়ারে দিতে পারে, সে এক টুকরা কুরবানির মাংস খেতে পারে। কিন্তু কালকে সেই অবস্থাটা ছিল না। আপনারা এইভাবে আসি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানাবো, কিন্তু রাজনৈতিক ভাষায় এখানে ব্যবস্থা করবো না। আমরা ফেড আপ হয়ে গেছি। আজকে শুনতাম ডিসি সাহেব বলতেন যে আজকে মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা দেখাচ্ছে। আগামী দিনে যে মুক্তিযোদ্ধাই আমার দরকার কাছে যে বলবে আমার পিয়নকে যে আমি একজন মুক্তিযোদ্ধা স্যারের সাথে দেখা করতে চাই, তখনই যদি স্যার বলে মুক্তিযোদ্ধা হলে গরিব হলে টেনে নিয়ে আসো, আমি তাকে আগে বিদায় করবো। আর যদি ধনী মানুষ, শিক্ষিত মানুষ, তাকে বড় আমার ওয়েটিং রুমে 10 মিনিট বসার জন্য, তাহলে আমরা মুক্তিযোদ্ধার সম্মানিত হতাম। এরকম ঘটনা আমার অনেক জানা আছে। একটা মুক্তিযোদ্ধা ইয়নের সাথে দেখা করতে হলে 20-40 মিনিট বসে থাকতে হয়। একটা মুক্তিযোদ্ধা সবচেয়ে বড় মালিক যিনি জেলার মালিক, জেলা প্রশাসক। একজন মুক্তিযোদ্ধা এই জেলার সবচেয়ে বড় মালিক যিনি পুলিশ সুপার, তার অফিসে যায় যদি 8 ঘন্টা মধ্যে দেখা না করতে পারে, এই সম্মাননা দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমি অনুরোধ করবো এই দেশটা মুক্তিযোদ্ধারা যদি রক্ত ঢেলে না দিয়ে, এই দেশটার জন্য জীবন না দিয়ে, সম্মান না দিয়ে তারা নেওয়া যেত, তাহলে কি আপনারা আজকে এত বড় চেয়ারগুলোতে বসতে পারতেন? থানার থেকে কি উপজেলা হতো, উপজেলা থেকে জেলা হতো, তখন থানা ছিল, মহকুমা ছিল, আজকে উপজেলা হয়েছে, আজকে জেলা হয়েছে। কিন্তু আজকে আমরা মুক্তিযোদ্ধারা যদি সেই দিন অংশগ্রহণ না করতাম তাহলে আজকে এটা হতো না। এইটুকু যদি সবাই আমরা বিবেচনা করি, প্রশাসন থেকে ধরে সিভিলিয়ান পর্যন্ত, রাজনৈতিক নেতৃবৃন্দরা। কালকে আমি ছিলাম একজন কর্মী, পরশুদিন আমি হয়ে গেছি একজন এমপি, পরশুদিন হয়ে গেছি আমি মন্ত্রী, কিন্তু আমার অতীতকে আমি মনে রাখি নাই। যদি অতীতকে মনে রাখতাম আজকে দেশের এই দুর্নীতি হতো না। আমি যদি মনে করি আমি একজন এমপি, আমি দুর্নীতি করব না, আমি একজন এসপি, আমি দুর্নীতি করবো না, প্রশ্রয় দেব না, তাহলে এই দেশে দুর্নীতি থাকবে না। দুর্নীতি সম্বন্ধে আমরা অনেক কথা বলি। আমি বিনয়ের সহিত বলতে চাই, অতীতকে ভুলে যান, 71কে ধরে রাখেন, না হলে কি হবে জানেন? এই যে 2024-এর যে দিনগুলো গেল 5 জুলাই অক্টোবরের পরে, সেই দিন আবার সামনে আসবে। যে হাসিনাকে ইন্ডিয়া থেকে সম্মান জানিয়ে যে ব্যক্তি জিয়া রহমান সাহেব বাংলাদেশে আসার সুযোগ দিয়েছিলেন, সেটা ছিল 1980 সন। আমি ছিলাম তো পার্লামেন্টের একজন এমপি। আসার পরে তিনি আসলেন, জিয়া রহমান সম্মান দিলেন, তাকে ধরলেন না, তাকে মানলেন না, কিন্তু তিনি এসে তার স্ত্রীকে জোর করে বাড়ি থেকে বের করে দিল। তিনি এসে এই দেশটাকে একটা নরভূমিতে শ্মশানে পরিণত করলো। তার পরিণতি কি হলো? আজকে তাকে পালিয়ে যেতে হয়েছে। কিন্তু আমাদের দেশের নেত্রী, সেই জিয়া রহমানের স্ত্রী, সে পালিয়ে যায় নাই, মৃত্যুর আগ পর্যন্তই বাংলাদেশে আছে এবং মৃত্যু হবে তার বাংলাদেশে, এইটাই তিনি মনে করেন। আজকে আমাদের বুঝতে হবে কে কার বেশি দেশের প্রতি মায়া আছে, আর কে বেশি দেশকে ঘৃণা করে। আর যদি তাই ঘৃণা নাই করতো, ওনার আত্মীয় স্বজনদেরকে নিয়ে উনি পালিয়ে গেছেন, কিন্তু দূষণ যারা ছিলেন হারাই গেছেন। আজকে আমাদের দীপুমণি, আজকে যা দেখলাম একটা আছে, দীপুমণির স্বামী 50 বছর ধরে একটা হুইল চেয়ারের মধ্যে বসে আছে, তার স্ত্রীর সঙ্গে দেখা গেল। এই স্ত্রীকে পুলিশের প্রটোকল দিয়ে নেওয়া যাচ্ছে কোর্টে, কিন্তু পুলিশ পারছে না তাকে তার স্বামীর সাথে দেখা করাতে। কি ভালো
কাজ করে তিনি গেছেন, যার জন্য এই ইহকালে সে তার দিনের বেলা তার স্বামীর সাথে একটু কথাও বলতে পারছে না। এটি যদি আমরা মনে রাখি তাহলে বাংলাদেশটা সোনার বাংলা হয়ে যাবে। যে সোনার বাংলা মুক্তিযোদ্ধারা চেয়েছিল, যে সোনার বাংলা এই দেশের মানুষ চেয়েছিল। আমি আর দু এক মিনিট কথা বলে শেষ করতে চাই। আমার মনে আছে আমি যখন ধানুয়া কামালপুর যারা মহিলাগড় ট্রেনিং করেছিলাম, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ব্রিগেডের 3টে বেঙ্গল ছিল, ফার্স্ট বেঙ্গল, থার্ড বেঙ্গল, এই বেঙ্গল। আমি এই বেঙ্গলের একজন প্রশিক্ষক ছিলাম, একজন জোয়ান ছিলাম। আমাদের নেত্রকোনা কোম্পানি ছিল, সাফায়াত আহমদ ছিল আমার বন্ধু, সেটা কমার্সের ছাত্র, আর আমি ছিলাম কুয়েসি। তো এখানে আমাদের সাথে ধানুয়া কামালপুর 3টা ছেলে মারা গেছিল। একটা ছিল মদনের, একটা ছিল আটপাড়ার মুফাজ্জল, আর একটা ছিল কাজল মদনের। 3 জনকে আমরা এই ধানুয়া কামালপুর হারায় দিয়ে আসি, যেখানে দিনের 24 ঘন্টা ফাইটিং হতো। থ্রিজ মোটর চালানো হতো, টুইজ চালানো হতো, এমএমই চালানো হতো, এসএমই চালানো হতো। পরে মুক্তিযোদ্ধার নামই জানি না। সেই অবস্থায় সেদিন সেখানে ছিলাম। সেদিন শহীদ রাষ্ট্রপতি আমরা যখন পাসওয়ার্ড দেওয়া হয়, যখন আমাদেরকে মহিলাগঞ্জে ঢাকা কামালপুর পাঠানো হয়, সেই মাইনগঞ্জ যাওয়ার পর দেখা গেল পাঞ্জাবের যখন নাটক করেছে, পিছনে ছিল 11 নম্বর সেক্টর ছিল, আমরা ছিল এখানে। তখন আমাদের সেক্টর কমান্ডার ছিলেন কোনটা হ্যাঁ যে কালদার, আর উনি বলেছিলেন তোমরা নেত্রকোনার সন্তান, আমার বাড়ি কালদা নেত্রকোনা, তোমরা বুকে গুলি খেয়ে মরবা না পিছনে গুলি খেয়ে মরবা। জিয়া রহমান আমাদেরকে যে ট্রেনিং দিয়ে পাস করলেন, সেদিন বললেন তোমরা যদি পিঠে গুলি খেয়ে আসো আমি দাফন করব না, তোমরা যদি বুকে গুলি নিয়ে আসো তাহলে আমি দাফন করব, কেউ ভোট দিবে না কাউকে রেখে। এই সেই সব মুক্তিযোদ্ধারা আপনাদের আজকে সম্মানিত করেছে। আমাদের কাজ থেকে সামনে যায়, আমার রণাঙ্গনের সাথে আছেন, তারা কে কি ভাবতেন আমি জানি না। তা আমি মনে করি আপনাদের বিশেষ করে নতুন বাংলাদেশের যারা আবার পুনরায় এই স্বৈরাচারী সরকারকে বিদায় করে আমাদেরকে প্রতিষ্ঠিত করে আজকে আমরা খোলা মনে খোলা ভাষায় কথা বলতে পারতেছি, আমরা এটা স্মরণ করি। এই যে আমাদের এই 24 সনের শহীদদের কথা, তাদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করা উচিত। তারা যদি পুনরায় এই দেশটাকে মুক্ত না করতো তা আজকে আমরা এইভাবে করে কথা বলতে পারতাম না। আমি বিদায়ী কথা শুনে বলতে চাই, অনেকটা বেশি সময় নিয়েছি, পারতেছিলাম না। এখানে আমরা নিজেকে নিজে হাজির করা যায় কে সুন্দর বক্তৃতা দিতে পারি। আমি একটা বললাম কথা, আমি কোনো সময় সুন্দর বক্তৃতা দিতে পারি না, কারণ হলো পরপর সাবজেক্টের একজন গ্রাজুয়েট। আজকে শেষ কথা, আমার এই দেশটা আমার, এই দেশটা আপনার। প্রশাসনে যারা আছে বিশেষ করে আমি অনুরোধ করব, বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনাদের সবচেয়ে বেশি দায়িত্ব এবং কর্তব্য থাকা উচিত। এই মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান দেখাই, কিন্তু এই মুক্তিযোদ্ধা যখন আমার কাছে হাত পাতে গরিব মুক্তিযোদ্ধা, আমার মতো মুক্তিযোদ্ধা না, তাকে যেন একটা ইজ্জত দিয়ে তার সাথে কথা বলে আগে বিদায় করে দিই। তাহলে সবাই খুশি থাকো। আমার বেশি সময় নেওয়ার জন্য যদি কেউ কষ্ট হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর নিজে যদি মনে করি খারাপটাকে খারাপ বলবো, তাহলে খারাপটা খারাপ হবে। আর একটা অনুরোধ রেখে দিতে চাই, নতুন প্রশাসন, নেত্রকোনার নবাগত সম্মানিত পুলিশ সুপার, নতুন প্রশাসন নেত্রকোনা জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসক, আপনার দুজনই মতো এখানে ওসি সাহেবরাও লটারির মাধ্যমে নতুন এসেছেন। নির্বাচনের জন্য কিন্তু বিশাল কারোর প্রতি ভাইস না হন। মদ, জুয়া, মাদক, খারাপ, এই জিনিসগুলোকে আপনারা টলারেট করবেন না। আর তো অনুরোধ জানাতে চাই আমার বৃদ্ধ মুক্তিযোদ্ধা ভাইদের কাছে, আপনারা যাদের আমরা যেরকম দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলাম, আজকে থেকে শপথ নেন এই খারাপ জিনিসগুলোকে আমরা বাদ দিব। কোন মুক্তিযোদ্ধা কোন খারাপ কাজ, যারা বুড়া মুক্তিযোদ্ধা, কব্বরের পাশে একটা ফুল যখন শুকিয়ে যায় তার গোড়ায় গাছের গোড়া যদি পানি ঢালেন এটা সতেজ হবে না। আমরা কিন্তু শুকিয়ে গেছি, আমাদের ধারে খারাপ কাজ নয়। যদি কোনো মাদক, অন্যায়, খারাপ কিছু দেখেন, পুলিশ প্রশাসন আপনারা অবশ্যই, আমরা অবশ্যই অগ্রহণ করবো। তারা যদি কাজটা না করে তারপর তারা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা